কারণ হাসিনার আমল হলো অতুলনীয় একটা ব্যাপার। মাসুদ কামাল, আপনি কিভাবে দেখছেন আসলে যে সরকারের ভেতরে সরকার উপদেষ্টাদের নিয়ে যে মন্তব্যগুলো আমরা শুনছি, এখন কার বিরুদ্ধে অভিযোগ আসছে আমরা স্পেসিফিক না জানলেও মোটামুটি সব দলের পক্ষ থেকেই বলা হচ্ছে, উপদেষ্টাদের নিয়ে কথা বলা হচ্ছে। তো আপনি কি মনে করেন যে এই অবস্থায় যে সংঘাতের সমস্যা হয়ে যাচ্ছে? কিন্তু হয় কি জানেন, বাংলাদেশের মানুষ তো এরা দীর্ঘদিন আনন্দে থাকলেও বলে এত আনন্দ কেন, এটা নিয়ে একটা প্রবলেম আছে। তো ওখানে একটা ভুল ধরা শুরু করে। তো আর এরা তো ভুল করেই। আমাদের এখানে যারা গিয়েছেন আপনি দেখেন বেশি কিছু দরকার নাই, কিন্তু আপনারা যখন প্রথম গেলেন এবং এখন কিভাবে আছেন, তাদের জীবনযাপন দেখেন, কথাবার্তা দেখেন, দেখবেন চেঞ্জটা বুঝতে পারবেন। তো এই চেঞ্জটা তো ভাই এমনি এমনি হয় না, তাই না? তাদের জীবনযাপনের যে পরিবর্তনগুলো, ভাই একটা উপদেষ্টা কয় টাকা বেতন পায় বলেন তো আপনি আমারে? কয় টাকা বেতন পায় সে? বেতন ভাতা সুযোগ সুবিধা মিলে 2 লাখ টাকা পায় না। তাহলে তার জীবনযাপনের চেঞ্জ আসে না? কেউ থেকে আসে? টাকা তো আর আসমানি উপায় আসে না। আমরা বুঝি, আমরা এই দেশে বাস করি। তো কাজে এই বিতর্কগুলো উঠতে থাকবে। দেখেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, যে একটি পলিটিক্যাল পার্টি বিএনপি কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশন জানিয়েছে। নামটা আমাদের বলে নাই কেন এটা বুঝলাম না। এটা আমাদের বিএনপির দুর্বলতা মনে হয়। নাম বলা উচিত ছিল। আগের বার তো 3 জনের নাম বলে তারা আন্দোলন করছিল। এখন ওই 3 জন আরো আসতে যোগ হয়ে যায় না। নাহিদ ইসলাম উনি স্পষ্ট বলেছেন, বেশ কয়েকজন মানে আপনার উপদেষ্টা ওনার আন্দোলনের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করছে এটাও বলছেন, এবং নানা রকম অপকর্ম করছেন, এবং তারা এখন সেফ এক্সিট খুঁজতেছেন বলছেন। জামাতও একই কথা বলছে। আবার ধরেন জামাতের মধ্যে আবার এক কাঠি সরে, সে আবার এক ধাপ এগিয়ে যে বলছে যে আমলাতন্ত্রের মধ্যেও মানে দলীয়করণ হয়েছে। কিছুদিন আগে শুনলাম মাহফুজ আলম বলতেছিল যে দায়িত্ব নেওয়ার পর, সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম কয়েকদিন তো বিএনপি আর জামাত হামলায় পড়ছে যে কোন জায়গায় কার লোক বসাবে, এবং তারা বসানো হয়ে গেছে। তারপর তারা একটু শান্তি পাইছে। আবার তারপরে আবার এটা চেঞ্জ করছে। তার মানে কি দাঁড়াচ্ছে? সামনে নির্বাচনের কথা মাথায় রাখেন। নির্বাচনটা পরিচালনার সময় দেশে এমন একটা আপনার সরকার থাকবে, এমন একটা প্রশাসন থাকবে যাদের ব্যাপারে সবাই মিলে স্যাটিসফাইড না। যে কথা আমি আগের বারও বললাম যে যে দলগুলো ইলেকশন করতে যাচ্ছে তাদের মধ্যে সে করে নাই, কিন্তু পরস্পরকে কিন্তু দায় দিচ্ছে, তাই না? এখন ওই দিন দেখলাম আমার নাকি বলছে যে 80% আমলাই নাকি বিএনপির, আবার বিএনপি বলতেছে 60% আমলাই নাকি জামাতের। যোগ করলে 140%, 100 মধ্যে 140% হলো বিভিন্ন দলের। নির্দলীয়টা কে থাকলো অথবা প্রফেশনালটা কে থাকলো, এটা বুঝতে পারলাম না কিন্তু আমরা। তো এর মধ্যে কিন্তু ইলেকশন হচ্ছে। এগুলো বলে কেন? আমাদের দেশে আগে এগুলো ছিল, বলে কেন? তার মধ্যে যদি জিতে তখন বলে যে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তাও আমরা জিতেছি। সেই কারণেই বলছে। হ্যাঁ, এখন কি আপনার মনে হয়? আমার সেই কারণে মনে হয় না। এটা মনে হয় আত্মবিশ্বাসের অভাবের কারণে কথা বলছি, নাকি ঘটনাগুলো আসলে ঘটছে। তারা তাহলে 60 আর 80 মেয়ে এলে না তো না, নিশ্চয়ই কোন পক্ষ বাড়িয়ে বলছেন। এটা হলো কি মানে এগুলো হলো আমাদের রাজনৈতিক মানে বাণী এইভাবে আসে। বাট আবার দেখেন উপদেষ্টাদের দুর্নীতির ব্যাপারটা, অনেক দুর্নীতি কিন্তু আমরা শুনতেছি এখন। বিভিন্ন রকম কাগজপত্র আসতেছে, প্রকাশিত হচ্ছে। বেশি দূর তো যাওয়ার দরকার নাই যে এক জুলকারনাইয়ের সাইড যে সমস্ত প্রকাশ করে ওগুলি যোগ করেন, তো দেখবেন যে কত কিছু হয়ে গেছে। কালকে দেখলাম যে আমাদের প্রেস সেক্রেটারি সাহেব উনি নানাভাবে ব্যাখ্যা করতেছেন যে ওনার ভাই কেন যোগ্য ছিলেন ওখানকার এই প্রশাসন, নারায়ণগঞ্জের প্রশাসক হওয়ার জন্য। ওনার ভাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, ওনার ভাই অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করেছেন। তো ফার্স্ট ক্লাস ফার্স্ট অনেকে হয়, পিএইচডি অনেকেই করে, কিন্তু উনি ব্যাখ্যাগুলি দিচ্ছেন। তারপরে আমি ভাবলাম এই ব্যাখ্যাগুলি দেওয়ার পর আমাদের একজন ভদ্রলোক, এত বড় একজন উচ্চপদস্থ কর্মকর্তা, উনি এত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন, মানুষ কেন বিশ্বাস করে না? মানুষ কি বিশ্বাস করতেছে না তোরে ভাই? এগুলি এখন হয়। উনি বলছেন আমি কারো কাছে আপনি কি করে নিশ্চিত হলেন যে মানুষ বিশ্বাস করছেন? আমি তো মানুষ। আপনি মানে আপনিই তো সব মানুষ না। মানুষ না, বিশ্বাস করি জনগণ যদি আমরা চিন্তা করি, আমি আরো 4-5 জন সেবা করতে তারা হাসে। আচ্ছা, তারা হাসে, তারা হাসাহাসি করে যে এটা কি ভাই। তো এখন এগুলো তো হচ্ছে। আজকে আমি দেখলাম মাহফুজ আলম সাহেব বলতেছেন ডিআরইউতে যে কিছু কিছু সাংবাদিক বুদ্ধিজীবী এরা টেলিভিশনের টকশোতে যায় নিয়ে ডক্টর ইউনূসের সম্বন্ধে বড় বড় কথা বলে। তো এটা প্রথম শুনলাম যে ডক্টর ইউনূস সম্বন্ধে কথা বলা যাবে না। বড় বড় আর ছোট ছোট কথা কোনটা এটা বুঝি না, পার্থক্য আমি বুঝতে পারি নাই। ওনার কাছ থেকে ক্লাস নিতে হবে যে কোনটা বড় কথা কোনটা ছোট কথা। কিন্তু ডক্টর ইউনূসকে কার বিরুদ্ধে কথা বলা যাবে না বলেন তো আপনি আমাকে? গণতান্ত্রিক সমাজ আমি প্রতিষ্ঠা করতে চাই, আমি কথা বলতে পারবো না কেন?
কথা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। না, আমার মনে হয় মাহফুজ আলম এখানে বলেছিল যে তারা গত 15 বছর কোথায় ছিল বা কি গত বলেছিল। 15 বছর উনি কোথায় ছিল? আমাদের যে জ্ঞান দিতে আসছে, গত 15 বছর উনি কোথায় ছিল এটা বলুক না আগে। 15 বছর সে তো অন্তত কথা বলতো না, সে তো সাংবাদিকতা করেনি, সাংবাদিকদের কথা সাংবাদিকের কথা বলে নাই? আমি তো কথা বলছি। আমি আপনি গত 15 বছরের কয়টা ভিডিও চান যে আমি কথা বলছি? সরকারের বিরুদ্ধে কথা বলছি, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি আমি। কথা বলবো না কেন? সেক্ষেত্রে ওনার হোমওয়ার্ক ঠিক মতো হয় নাই। হোমওয়ার্ক করতে আর হোমওয়ার্ক করতে হবে নাকি? ওকে, ঠিক আছে, আমরা সে বিষয়ে কথা বলবো, কিন্তু যে সমালোচনাগুলো এখন অনেকে করছেন, আমার মনে হয় যে সে এই লাইনটুকু জোট করা উচিত কিনা, যে অ্যাটলিস্ট তারা যে নির্ভয়ে কথাগুলো বলতে পারছেন সেটুকু অন্তত মনে হয় সেই ক্রেডিটটুকু দেওয়া উচিত কিনা। শুনেন, আমি একটা কথা বলি যে আপনি যখনই কোনো কিছু এটা করবেন, প্লিজ হাসিনার আমলের সঙ্গে তুলনা করবেন না। কারণ হাসিনার আমল হলো অতুলনীয় একটা ব্যাপার। ওটার সঙ্গে যে যাই করবে এটা ওর চেয়ে বেটার হবে। তো ওটার সঙ্গে তুলনা করতে যান কেন? আমার কথা হলো আপনি তুলনা করবেন যে আপনার কি করা উচিত, সেই জায়গায় যেতে আপনার কতটুকু গ্যাপ আছে আপনি এটা নিয়ে আলাপ করেন। এটা হওয়া উচিত। আপনি ওটার সঙ্গে তুলনা কেন? ওর চেয়ে সঙ্গে তুলনা করলে তো যে কেউ করবে ভালো। একটা শিশু যদি বলে যে আমি হাসিনা আমল চেয়ে ভালো করছি, ওটাই ঠিক। কিন্তু আবার সমালোচকরা অনেক সময় কিন্তু এটাই করে, হাসিনার সাথে তুলনা করে যে হাসিনার মতোই হচ্ছে, এই ধরনের কথাও আমরা। এটা বলে কেমন? ওরা তুলনা হয় অন্যভাবে, যে নেগেটিভ অর্থে। কিন্তু আপনি যখন পজিটিভ কিছু বলতে চাইবেন যে আমি বেটার করতেছি, আপনি প্লিজ ওই পার্টটুকু বাদ রেখে আলাপ করেন। ওর চেয়ে বেটার যে কেউ করতে পারে। ওটা কোনো আমলে ছিল না, ওটা কোনো লাভ আছে? আচ্ছা, আমরা হাসিনার হত্যার যে বিচারের যেটা পেন্ডিং, সে রায় আমরা পেতে যাচ্ছি, এবং পাশাপাশি আরেকটি ব্যাপার যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সেজন্য তারা একটা ষড়যন্ত্র করতে পারে। এবং হাদি এখানে রিলেট করেছে বিমানবন্দরে আগুন, আমরা আবার দেখছি অস্ত্র, যেমন আজও বিমানবন্দর রেল স্টেশনে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। আপনি জানেন যে এখানে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়েছে। আপনিও কি এরকম আশঙ্কা করছেন যে আসলে আওয়ামী লীগ এক ধরনের ষড়যন্ত্র করবে এবং নির্বাচন বানচাল হতে পারে? দেখেন, আওয়ামী লীগ আমার ধারণা তারা চেষ্টা করবে। কারণ মানে তারা অবশ্যই, যদি সরকার খুব স্মুথলি চলে, ভালোভাবে চলে, তাহলে তাদের তো ফিরে আসাটা বিলম্বিত হবে, তাই না? তো তারা মনে করবে যদি খুব বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, তাহলে তো আওয়ামী লীগ বলতে পারবে দেখেন এরা পারতেছে না, আমরা ভালো চালাতাম। এই ধরনের বলার একটা সুযোগ কিন্তু মানুষের মধ্যে তৈরি হবে। আর এই অস্ত্র উদ্ধার, আগুন ধরা, এটার সঙ্গে যদি আপনি আওয়ামী লীগকে জড়ান, মানে আইডিয়া করে, আপনি কোনো প্রমাণ তো পান নাই, কারণ আইডিয়া করে জড়াবেন, তখন কি হবে জানেন? তখন যেটা হয়, এটা আগের গভর্নমেন্ট আমলে হতো, তখন যেটা হয় সেটা হলো আপনার ওই প্রকৃত আসামি আর ধরা পড়ে না। তখন কিন্তু আপনি একটা লাইন ধরে দিলেন যে তুমি ওই লাইনে খোঁজো। এখন তাহলে যারা নাকি আসলে এই ধরনের কিছু কাজ করতে চায়, ধরেন যে দেশে আওয়ামী লীগ নাই, সে দেশে তো আগুন ধরে তো, সে দেশে অস্ত্র উদ্ধার হয়। এখন এগুলি কারা করে? কেউ না কেউ তো করে। সেই ধরনের যারা করে তারা কিন্তু এক ধরনের স্পেস পেয়ে যায় যে আমি করি, দোষটা চলে যাবে আওয়ামী লীগের দিকে। এটা কিন্তু আগের আমলে হইতো, আওয়ামী লীগ আমলে কিন্তু হয়েছে। এই যে কিছু একটা মেসেজ দিয়ে সালে কাকাঠি জ্বালাইলে বলতো কি আগুন সন্ত্রাস, এবং কে করছে? জামাত বিএনপি করছে। এটা কিন্তু ওরা ধারাভাবে বলতো। তখন কি হয়েছে? এই জন্য দেখা গেছে যে ওই পঙ্কজ দেবরাজের গাড়ি পুড়ছে, দোষ হয়েছে আগুন সন্ত্রাসের। এগুলো ঠিক না, আগে ভাগে বলে দেওয়াটা আমি মনে করি আর ঠিক না। প্রপারলি হোক, তদন্তটা ঠিকঠাক মতো হোক, হইলে বোঝা যাবে কে হয়েছে। নির্বাচন বানচাল করলে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের বেনিফিট কি হবে যদি তারা করতে পারে, এবং নির্বাচন বানচাল করলে কি আওয়ামী লীগ ফিরে আসতে পারবে বলে মনে হয়? এই দেশে যত কিছু ঘটবে সেটার সঙ্গে সাধারণ মানুষকে তারা বোঝানোর চেষ্টা করবে যে এরা পারতেছে না। যদি ভূমিকম্প হয় তাও বলবে আমাদের আমলে ভূমিকম্প কম হয়েছে। এটা হলো বাংলাদেশের মানুষ, এবং এটা মানুষ বিশ্বাস করে, কিন্তু অদ্ভুত মানুষ বিশ্বাস করে এগুলো। আমি দেখছি তো, এক সময় আমার খেয়াল আছে, এক সময় এই নতুন সরকার দায়িত্বে আসলো, তখন বেশ ঝড় তুফান হচ্ছিল, নাম হয়ে গেল তুফানি বেগম, তুফানি বলছে এগুলো। উনি আসছে, আল্লাহর গজব পড়ছে, মানুষ এগুলো বলে তো। ঠিক আছে, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। ববি হাজাজ, আপনার কাছে শুনতে চাইছি যে আরপিও 20 অনুচ্ছেদ সংশোধনের যে বিষয়টি, সেখানে বিএনপি আপত্তি জানিয়েছে, এবং বিএনপি বলছে যে এটি করলে আসলে গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ। আপনার দল থেকে আপনারা কি মনে করেন? জি, আমরা খুবই নেতিবাচকভাবে দেখি। আমরা ইতিমধ্যে অফিসিয়ালি নির্বাচন কমিশনকে এটা চিঠি দিয়ে জানিয়েছি। দেখেন, নির্বাচন কমিশন এই
আরপিওর এই সংশোধনীটা যখন ফার্স্ট উত্থাপন করে আজ থেকে বেশ কয়েক মাস আগে, তখন আমরা নির্বাচন কমিশনের সাথে অফিসিয়ালি যেয়ে বসে, আমার পার্টি এনডিএম এর পক্ষ থেকে আমরা অফিসিয়ালি যেয়ে বসি এবং চিফ ইলেকশন কমিশনের সাথে আমরা আলোচনা করি, ওনাদেরকে আমরা জানাই এবং চিফ ইলেকশন কমিশনার তখন আমাদেরকে আশ্বস্ত করেন যে এটার ফাইনাল মুভ সব রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে হবে না। যদিও তারা এটা এটা আলোচনা তারা শুরু করে দিয়েছিলেন রাজনৈতিক দলের সাথে না, মানে সরকারকে জানিয়েছিলেন। সো তারপর আমরা আপনার সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সাথে বসি এই টপিকটা নিয়েই, এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করেন যে তারা সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে এটা বাস্তবায়ন করবেন না। তারপর হঠাৎ করে 3 দিন আগে দেখলাম তারা এটা বাস্তবায়ন করে দিলেন। প্রথমত বড়ভাবে নেতিবাচকভাবে দেখি যে তারা আলোচনা না করে এটা করেছেন। এটা কেন করেছেন, মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট এটার যুক্তিটা কি? গণতন্ত্র উদ্ধার হবে কি হবে, যুক্তিটা কি? আচ্ছা, কোনো যুক্তি নেই। আচ্ছা, তাহলে তুমি সবার সাথে আলোচনা করেছো, করো নাই। প্লাস তুমি এত লেট ইন দ্য ডে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে পারো না। নির্বাচন একটা কম্পিটিশন, এই কম্পিটিশনে সবাই তৈরি নিয়ে আসবে। এখন মনে করেন আপনি ফুটবল খেলতে যাচ্ছেন, আপনাকে আগে থেকে বলা ছিল খালি পায়ে খেলা, আপনি যে পৌঁছালেন এক টিমের হাতে জুতা আছে, আপনি বললেন এখন জুতা পরে খেলতে হবে, আপনার কাছে তো ভাই জুতা নাই, আপনি একটা ডিসঅ্যাডভান্টেজে পড়ে গেলেন। আপনাকে যদি প্রথম থেকে জানানো হতো এইভাবে, তাহলে হয়তো আপনি একভাবে প্রিপেয়ার করতে পারতেন। হারেন জিতেন ভিন্ন বিষয়, সব রুলই কাউকে না কাউকে সহযোগিতা করবে, হারেন জিতেন ভিন্ন বিষয়। এটা আসলে কেন করা হলো বলে আপনার মনে হয়? আমি কোনো বাস্তবিক কারণ খুঁজে পাই না। কারণ এগেন নির্বাচন একটা স্ট্র্যাটেজিক কম্পিটিশন। এই স্ট্র্যাটেজিক কম্পিটিশনে রাজনৈতিক দলগুলোর কাছে যত টুলস অ্যাভেলেবল থাকে, এই কম্পিটিশনটা তত আরো শক্ত হতে পারে। সেই জায়গা থেকে আপনি হঠাৎ করে কোনো কারণ ছাড়া, কোনো কারণও দেখান নাই, কারোর সাথে কথাও বলেন নাই। এখানে যে আপনি একটু আগে বলছিলেন না মাসুদ ভাইয়ের সাথে কথা বলার সময়, এমন একটি সময় এই সংশোধনটা এসেছে যখন নতুন দল এসেছে এবং নতুন দলের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে জোটবদ্ধভাবে নির্বাচন করার। আমরা দেখছি অনেকগুলো দল জামাতের সাথে যাচ্ছে, আবার এআরপিওতে আসছে, পোস্টারিং করতে পারবেন না। আপনি যে মার্কা চেনাবেন ভাই, আপনি প্রত্যন্ত অঞ্চলে আপনার মার্কাটা চেনাবেন কিভাবে? আপনি পোস্টারিং করতে পারবেন না, আপনার মার্কাটা পুরাতন না। অপেক্ষাকৃত ছোট দলগুলোর জন্য এটা আপনি ছোট বাদ দেন, নতুন দলের কথা চিন্তা করেন, যারা নতুন এসেছে। ছোট বড় বাদ দেন, অবভিয়াসলি নতুন আসলে অটোমেটিক্যালি বাই ডেন্ট অফ এজ ছোটই হবে, বাট ছোট বড়টা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সমান অধিকার তো হইতে হবে, একজনেরটা চেনে আরেকজনেরটা চেনে না। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তথ্য জানাই। প্রিয় দর্শক, আমরা টেলিভিশনের পর্দা আপনারা যারা দেখছেন তাদের কাছে বিদায় নিয়েছি, তবে ডিজিটালে আমরা থাকবো আরো 5 মিনিট কন্টিনিউ করবো। ডিজিটালে আপনারা দেখতে পাবেন টাইমলাইন বাংলাদেশের ফেসবুক পেজে এবং জিটিভির ইউটিউব চ্যানেলে আমাদের অনুষ্ঠানের বাকি অংশ। ফিরবো আমি আপনার কাছে। ওসমান হাদি, আপনি কিভাবে দেখেন আরপিওর এই সংশোধনীকে? ছোট দলগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য কি এটা করা হলো কিনা? এখন এক্স্যাক্টলি প্রথম হচ্ছে আসলে ডিসকাশনটা তো পলিটিক্যাল পার্টিসগুলোর সাথে, মানে স্টেক হোল্ডার সাথে ভাই বলছেন যেভাবে হওয়া দরকার ছিল হয় নাই। কিন্তু আমি আবার এই ব্যাপারটাও করি না যে ইলেকশন মানে ধরেন তফসিল ঘোষণার আগ পর্যন্ত অফকোর্স একটা ভালো ইলেকশন করবার জন্য অনেক নতুন চিন্তা করা যেতেই পারে, কিন্তু অফকোর্স সেটা তার স্টেক হোল্ডারদের সাথে। এখন ভাই অ্যাকনলেজ করেছেন যে কোনো রুলই কোনো না কোনো দলকে একটু অ্যাডভান্টেজ দেয়, কাউকে আবার ডিসঅ্যাডভান্টেজও ফেলে। এখন যারা ডিসঅ্যাডভান্টেজে পড়বে তারা রিঅ্যাক্ট করবে, যারা অ্যাডভান্টেজ করবে তারা চুপ থাকবে। কিন্তু আমরা যেটা একদম সর্বতোভাবে চাই সেটা হলো একটা ইউনিভার্সাল জায়গা তৈরি করা, যে একটা ভালো ইলেকশন। মানে যে লোকটা, যেমন এবার আমার খুব ভালো লেগেছে, ছাত্রদল সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটি রাকসুতে হারবার পরের দিন তারা সবাই মিলে একসাথে গান করছে। এর মানে আমাদের দেশে যে একটা কালচার তৈরি হয়েছে, আমি হেরে গেলে পরের দিন যে না ইলেকশন ভালো হয় না, জিতলে ঠিক আছে না, যে এই যে আমি হেরে যাওয়াটাকে সেলিব্রেট করা যায়, এটা দুর্দান্ত। তো আমরা পরের ইলেকশনে এটাই চাই, নির্বাচনকেও সেলিব্রেট করা যায়। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা দেখলাম যে আমরা এখানে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলছিলাম, কিন্তু জামাতের চট্টগ্রামে 11 আসনের তিনি পদপ্রার্থী জামাত থেকে শফিউল আলম, তিনি একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ হয়তো এখন বুঝতে পারবে জামাত কখনোই তাদের দুশ্মন ছিল না। পাশাপাশি আমরা এনসিপির নেত্রী সামান্তা শারমিনকে কোট করতে চাই। সামান্তা বলেছেন আওয়ামী লীগ এবং জামাত ইসলামী মুদ্রার এপিট এবং ওপিট। আপনার মন্তব্য শুনতে চাই। সামান্তা ইসলামের এই বক্তব্যের ব্যাপারে আমি কমেন্ট করতে চাই না, কারণ আমার ব্যাপারটা হলো আওয়ামী লীগের সাথে আমি বাংলাদেশপন্থী দল কারোরই কোনো তুলনা করতে চাই না। এইটা হলো আমার একদম কমন স্ট্যান্স। তাতে বিএনপি যত ভুল করুক, অপরাপর যে যত করুক, এটা আওয়ামী লীগের সাথে তুলনা হতে পারে না। আফসোসটা হলো বিএনপি জামাত ইসলাম এদের কাছে তো নতুন প্রত্যাশা কম সবার কাছে। তাহলে নতুন প্রত্যাশাটা কার? জুলাই গণঅভ্যুত্থানের একটা বড় মুখ এনসিপির কাছে। কিন্তু আমরা কি দেখতেছি, সামান্তা শারমিন ওনারাও ঠিক 71-এর আওয়ামী লীগের বয়ানের বাইরে গিয়ে নতুন কোনো বয়ানে নতুন রাজনীতির হোপ কি দেখাইতে পারতেছেন? কিছুদিন তারা চেষ্টা করলেন, এরপরে ঠিকই যেই বয়ানটা প্রতিষ্ঠিত ছিল, ধরেন এই যে 71 মানে আইডিওলজি বেসড পলিটিক্সের বাইরে এসে এই যে সেবার রাজনীতি,
গুড পলিটিক্স, আমি ইনসাফ চাই, আমি সেবা চাই, যেই দলের হোক, আমি তার জন্য সার্ভিস দিতে চাই, ওয়েলফেয়ার স্টেট গঠন করতে চাই, এইগুলো নিয়ে তো কেউ সেবা দেখাতে সেবা পারছে না। সামান্ত ইসলামের দল সেবা দিবে কোথা থেকে? সামান্ত ইসলামের দলকে কি কেউ ফান্ড করছে? সে ফান্ড কি পাচ্ছে কিনা? ওরা টাকা পেতে হবে তো তাদের, অফকোর্স করছে, সবকিছুর জন্যই তো টাকা না লাগবে করছে। এখানে। এনসিপি তো ওয়েস্টে আমি দেখেছি ক্রাউড ফান্ডিং করেছে, এবং বড় তাদের যে ডায়াসপোরা আছে তারা ক্রাউড ফান্ডিং করেছে। এখন ধরেন এইটা হলো প্রপার চ্যানেল, এবং আমরা আবার অন্য তথ্য তাদের কাছ থেকে পাই যখন আমরা কথা বলি টকশোতে, যে তাদের এত টাকা তাদের নেই আর কি, ক্রাউড ফান্ডিংও কি এত টাকা তারা পাচ্ছে কিনা। বড় দল করতে অনেক টাকা লাগবে, কিন্তু সেটা হলো ভিন্ন আলাপ। বাংলাদেশের ওই পলিটিক্যাল পাইপলাইন তো এখন পর্যন্ত তৈরি হয় নাই, যে একজন ফুল টাইম পলিটিশিয়ান হলেই তো আসলে মুশকিল হলো সে আসলে বাজার করে কি দিয়া, মানে পলিটিক্স তো তারে ই দেয় না, স্যালারি দেয় না, তাহলে আসলে বাজার করে কি আপনি দিয়া। জামাতের নেতার এই মন্তব্যের প্রেক্ষিতে এখানে যেটা ব্যাপার আমি দেখেন, যেটা হবে আগামী নির্বাচন যত কাছাকাছি আসবে, তখন এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, এদের মূল জায়গাটা হবে আওয়ামী লীগের ভোট ব্যাংকে কত কাছে নিয়ে আসা যায়, এবং যে যেভাবে পারে। তো জামাত তো সে দূরে পিছিয়েই থাকবে না, সে অফকোর্স চেষ্টা করবে যে কি কথা বলে আওয়ামী লীগের ভোটটাকে তার বাক্সে ঢুকানো যায়। ভাইও তো অ্যাকনলেজ করলেন যে আওয়ামী লীগের ওই যারা অপরাধী তার বাইরে সেই ভোট নেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকেও পাশে নিতে হবে। এখন যদি এইটা হলো আমাদের যেটা কমন একটা জায়গা করা দরকার, আমি এটা মনে করি। একটা হলো দেখেন, আওয়ামী লীগের ভোটার যে জীবনে অ্যাক্টিভিজম করে না বা নেতাও না, কারো মারেও নাই, সে ভোটটা কারে দিবে, তার ভোট পাওয়ার জন্য আপনি গুড পলিটিক্স করতে পারেন বা কথা বলতে পারেন, কিন্তু আপনি আওয়ামী লীগের কমন ফেস যারা অপরাধের সাথে সংযুক্ত তারে আপনি পাশে রেখে যদি নির্বাচনী প্রচারণা করেন, সেটা বিএনপি হোক, জামাত ইসলামী, এনসিপি হোক, আমি মনে করি যাদেরকে জনতার আদালতে দাঁড় করাতে পারতে হবে। ওকে, ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল। আমি আপনার মন্তব্য শুনতে চাই শফিউল আলমের এই চট্টগ্রাম 11 আসনে জামাত পদপ্রার্থীর মন্তব্যের বিষয়ে আপনি একটু বলবেন সংক্ষেপে, এবং এই যে মন্তব্য এনসিপি থেকে যেটা করেছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিটোপিট, এই কথাটাও আপনি কিভাবে দেখছেন? এনসিপি করতেছে কি জানেন, এনসিপি তাদের পলিটিক্সটা করতেছে, আমি তাদের এই পলিটিক্সটাকে পছন্দ করি। এটা হলো গিয়ে ওরা যখন এই একটা দল করছিল অনেক সম্ভাবনা নিয়ে, আমি নিজে ওই দল নিয়ে খুব আশাবাদী ছিলাম, কিন্তু তারা খুব দ্রুতই মানুষের কাছে কিন্তু হতাশার বস্তুতে পরিণত হয়েছে তাদের ব্যক্তিগত সীমাবদ্ধতা, চিন্তা ভাবনা এবং নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে। এবং তাদের নামে দুইটা ট্যাগ লেগে গেছে জোরালোভাবে। একটা হলো তারা হলো কিংস পার্টি, আর একটা হলো তারা জামাতের বি টিম। সবাই বলতো জামাতের বি টিম, এটা অমুক তমুক হবে যাবে। তো এই ট্যাগ থেকে তারা এখন শেষে দেখছে যে এই নির্বাচনে তাদের তেমন কিছু হচ্ছে না, হিসাব তো ভাই ক্লিয়ার। তখন তারা চিন্তা করতে আমরা কি করবো, তখন তারা একটা দীর্ঘমেয়াদী চিন্তায় গিয়েছে বলে আমার ধারণা। আমি মানে সম্ভাব্য যে ধারণাটা মানে ইতিবাচক সেটাই আমি ভাবতেছি। তারা দীর্ঘমেয়াদী চিন্তা করতেছে যে আমরা এই নির্বাচনে কিছু হবে না, আমরা পরের নির্বাচন নিয়ে চিন্তা করি। তার চেয়ে বরং এই 5 বছর আমরা দলটাকে গুছাই। এখন দল গুছাতে হলে প্রথমে কি কাজ করতে হবে, ওই দুটো ট্যাগিং সরাতে হবে। এবং এই জন্যই তারা কিন্তু সরকারের বিরুদ্ধে নানা রকম ভূমিকা নিচ্ছে, যে সেফ এক্সিট অমুক তমুক বলে তারা বোঝানোর চেষ্টা করছে। আপনি কি বলছেন এগুলো শুধুই আসলে কথার খেলা এবং মানুষকে? আমি বলি শেষ করে তাহলে বুঝবেন আপনি। ওরা বলতে যাচ্ছে যে আমরা সরকারের সঙ্গে নাই, একটা ট্যাগ তারা মনে করছে এর মাধ্যমে তারা দূর করতে পারছে। দ্বিতীয়টা হলো তাদের জামাতের বি টিম না, এটা প্রমাণ করার জন্য তারা জামাত সম্পর্কে অনেক কিছু বলছে। যেমন ওই আপনার স্বাক্ষর করা নিয়ে, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে জামাত জাতির সঙ্গে প্রতারণা করতে বলছে, সামান্তা শারমিন বলতেছে এগুলো এটি এ পিট ও পিট, এগুলো বলার মাধ্যমে তারা জামাতের ট্যাগিংটাও নিজের গায়ের থেকে সরানোর চেষ্টা করতেছে। আলটিমেটলি কাজ হবে কি হবে কিনা আমি জানি না, তাদের যে চেষ্টাটা আমি ওভাবেই দেখি, এবং এই চেষ্টাটা যদি হয় আমি এতে খারাপ। আপনি মনে করছেন এটা নীতিগত না বরং কৌশলগত? কৌশলগত।